আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অভিনন্দন। আজকের রিটেন ক্লাসে আমরা সবাই সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে এমসিকিউতে পাস করার পরেও প্রায় ৮০% অধিক শিক্ষার্থী শুধুমাত্র রিটেনে খারাপ করতেছে। তো এই জায়গাটাতে আমরা পুঁজি করে আমাদের দুর্বলতার জায়গাটাকে পুঁজি করে অনেক ভালোভাবে এটাকে ওভারকাম করতে পারি, রাইট? সেটার আয়োজনে আমি আপনাদের বলেছিলাম যে রিটেন ক্লাস হবে। সেই রিটেন ক্লাসের আয়োজন আমি আমার পেজটুকু শেয়ার দিয়ে দিচ্ছি। আপনি একটু শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই ক্লাসটাতে একটু জয়েন হতে পারে এবং সবার উপকার হয়, রাইট? একটু একটু সবাই শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ। আহ ওকে, হ্যাঁ। শাকিব আল হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। খাদিজা খাতুন আসসালামু আলাইকুম। সাজিদ হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্রাতুল মুনতাহা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা আজকে যে জায়গাটাতে আমরা রিটেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনে আমরা যে স্টেপগুলো বাকি রেখেছিলাম সেগুলো দেখব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় ট্রান্সলেশন করার সময় যে ভোকাবটা চুজ করতে যে আমাদের যে প্রবলেম হয় যে আসলে কোন ভোকাবটা কোন জায়গায় বসবে, আসলে সঠিক ডিকশনটা কি হবে, সেই জায়গাটাতে আমরা একটু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। আসেন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা নর্মালি যে প্রবলেমটা ফেস করতে হয় আমাদের, আমরা যদি এই জায়গাটার দিকে একটু খেয়াল করি আমরা কি পাচ্ছি এটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলি একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা কি হবে। বলি যে ভাই একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হবে সাবজেক্ট ব্যবহার করবেন, এরপরে আপনি ফাইনাইট ভার্ব ব্যবহার করবেন, এরপরে যদি আরো ভার্বের প্রয়োজন হয় সেটাকে আমরা বলেছি নন ফাইনাইট ভার্বটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল স্ট্রাকচার, তাই তো? আমরা এই স্ট্রাকচারের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আমাদের সাবজেক্ট নেবেন, আপনি ফাইনাইট ভার্ব নেবেন, আরো ভার্বের প্রয়োজন হলে আপনি সেটা কি নেবেন, আপনি নন ফাইনাইট ভার্বটা নেবেন, রাইট? তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমরা যখন নন ফাইনাইট ভার্বের কথা বলি, এই নন ফাইনাইট ভার্বটা কয় রকম হয় বুঝছে ভাই? 2 রকম হয়, তাই তো? আমরা বলি যে আপনি 2+ ভার্বের বেস ফর্ম নেবেন অথবা ভার্বের সাথে কি নেবেন, আপনি আইএনজিটা নেবেন। আমরা বলি 2+ ভার্বের বেস ফর্মটা কখন আসে, যখন আমরা বলেছিলাম তয়কারে তে, ঠিক আছে? যখন তয়কারে তে আসবে তখন আপনি 2+ ভার্বের বেস ফর্মটা নেবেন। আর ভার্বের সাথে আইএনজিটা কখন নেবেন, তখন আমরা বলি যে ভাইয়া আপনার ইয়া বা এ যদি চলে আসে, রাইট? ইয়া বা এ প্রত্যয় যদি চলে আসে শব্দের শেষে, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, বলছি শব্দের শেষে যদি তে আসে বা ইয়া বা এ আসে তাহলে এই জিনিসটা আমরা ব্যবহার করি। ওটাই লিখছি আমরা যে নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। আপনি যদি অসমাপিকা ক্রিয়ার সাথে ইয়া বা এ যুক্ত করেন, অর্থাৎ আপনি যদি এরকম ভাবে বলেন করিয়া বা করে, পড়িয়া বা পড়ে, রাইট, ইত্যাদি যদি থাকে তাহলে ওই জায়গাটাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, ওই জায়গাটাতে আমরা কি বলি, আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা বলে থাকি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আমরা জিরান বলে থাকি। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, যেমন আমি যদি বলি করতে, তাহলে ইংলিশ কি বলেন, টু ডু। টু ডু, করতে তয়কারতে আসছে। আমি যদি বলি করে, এই যে করে আপনি যদি বলেন তাহলে আপনি কি বলবেন, ভার্বের সাথে আইএনজি। কারণ করিয়া বা করে আপনার লাস্টে কি থাকতেছে, এ থাকতেছে, এ থাকলে আমরা আইএনজি বলি। পড়িয়া বা পড়ে, পড়িয়া যদি বলেন, পড়িয়া বা পড়ে, তাহলে আপনি এখানে কি বলবেন, আপনি রিডিং বলবেন, তাই তো? একদম বেসিক কাজ, একদম বেসিক কাজ। ওকে, এবার আসেন এই জায়গাটাতে আমরা একটু ভালো করে খেয়াল করব যে
এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করবো যে ভাই এই জায়গাগুলোতে কাজ করতেছে কিভাবে। আসেন একটু ভালো করে খেয়াল করি। যেমন আমি যদি বলি আমি বাড়ি গিয়ে তাকে অসুস্থ দেখলাম, রাইট। একটু সবাই একটু শেয়ার দেওয়ার চেষ্টা করব যে আমরা আপনাদের জন্য অক্লান্তভাবে পরিশ্রম করতেছি যাতে আপনার উপকার হয়। আপনি চেষ্টা করবেন যে যাতে ক্লাসটা শেয়ার দেওয়া যায়, দিলে আপনার কয়েকটা বন্ধু বান্ধব অনেক বেশি উপকৃত হবে এবং আপনার অজান্তে তাদের মন থেকে যদি একটা দোয়া বের হয়ে যায়, এটা আপনার জন্য অনেক বিশাল কিছু, রাইট। একটু সবাই একটু কাইন্ডলি শেয়ার দিবেন, ওকে। আচ্ছা, আমি বললাম আমি বাড়ি গিয়ে তাকে অসুস্থ দেখলাম, তাহলে আমি যদি বলি এখানে কি আছে বলেন তো, এখানে গি এ, তাই তো আমরা বলছি যে গি এ লাস্টে কি আছে, এ থাকলে আমরা কি বলি, আমি যদি বলি গিয়েটা কি, এটা ভার্ব। আবার আপনি যদি বলেন তাকে আমি অসুস্থ দেখলাম, দেখাটা কি, একটা বলছে ভার্ব, রাইট। ভার্ব করে পাচ্ছেন আপনি, তাহলে ভাইয়া ভার্ব আপনি দুটা পাচ্ছেন, ভালো করে যদি খেয়াল করি ভার্ব করে পাচ্ছেন, তাহলে ভাইয়া ভার্ব আমরা দুটা পাচ্ছি। তাহলে এবার আসেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে একটা সাবজেক্ট নিলেন, একটা ফাইনাইট ভার্ব নিলেন, আরেকটা ভার্বের প্রয়োজন হয়েছে, আপনি সেটাকে কি নিলেন, আপনি নন ফাইনাইট ভার্ব নিচ্ছেন। তাহলে গিয়েটা কি, এটাকে আমরা বলছি ভাইয়া নন ফাইনাইট ভার্ব, তাই তো। তাহলে এবার ব্যাপারটা কেমন দেখাচ্ছে, বলছে বাড়ি গিয়ে তাকে আমি অসুস্থ দেখলাম, তাহলে আমি যদি বলি এটা নন ফাইনাইট, ওটা কিন্তু ফাইনাইট, তাই না। তাহলে আমি বাড়ি গিয়ে ইংলিশ কি বলবো, তাহলে আমরা বলবো যে ভাইয়া গোয়িং হোম, তাই তো। বলবো গোয়িং হোম, ওকে, গোয়িং হোম। গোয়িং হোম বাড়ি গিয়ে আমরা কি দেখলাম, বলছে ভাইয়া আমরা তাকে অসুস্থ দেখলাম, তাহলে আমরা কি বললাম, দেখলাম। তাহলে দেখলাম মানে কি, ফাউন্ড, তাই তো। তাহলে এবার আমরা যদি বলি যে দেখলাম মানে কি, এখানে বলছে ফাউন্ড, কে দেখছে, বলছে দেখার কাজটা আমি করেছি, এই জন্য বলছি আই ফাউন্ড। হ্যাঁ, তাহলে এবার কাকে দেখেছেন, তাকে, এই জন্য আমি বলছি কি হিম, তাই তো। তাকে কি দেখলাম, বলছে অসুস্থ, তাহলে আমরা কি বলবো, সিক বা ইল, সিক বা ইল আমরা বলবো। যদিও এই দুটি শব্দের মধ্যে ডিফারেন্স আছে, রাইট। এটাকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটা অনেকভাবে লেখা যায় সেন্টেন্সটা। আমি যদি বলি আই গোয়িং হোম ফাউন্ড হিম সিক, তাও হবে। তাহলে এবার আসেন আমি সিক নিব নাকি ইল নিব। আমি গোয়িংটা কেন বলেছি, বলছে ভাইয়া এখানে আইএনজি, তাই তো। এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, বলছে গোয়িং হোম, এটা নন ফাইনাইট, আই ফাউন্ড হোম সিক বাই ইল। সিক মানে কি, আমরা যদি সিকের কথা চিন্তা করি, সিক মানে কি, আমরা বলি সিক শব্দটা, আমরা জানি যে ভাইয়া সিক শব্দটা আরবি শব্দ সাকিম থেকে এসেছে, তাই তো। আরবি শব্দ সাকিম থেকে এসেছে, যেটার অর্থ দাঁড়ায় যে আমরা বলি যে ভাই সাময়িক অসুস্থ, সাময়িক অসুস্থ, রাইট। আমরা বলি যে ভাই সাময়িক অসুস্থ, বা আমরা বলি মানসিক অসুস্থ, তাই তো, মানসিক অসুস্থতা ও মানসিক অসুস্থতা। তাহলে এবার আসেন এটা হতে পারে। আবার আপনি যদি চিন্তা করেন, আপনি যদি ইলের কথা বলেন, রাইট, আপনি যদি ইলের কথা বলেন, ইল শব্দটা হচ্ছে মারিস থেকে আসছে, আরবি শব্দ হচ্ছে মারিস, যেটাকে আমরা বলি যে ভাইয়া শারীরিকভাবে অসুস্থ হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া, রাইট। শারীরিকভাবে অসুস্থ হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া, তো এই জায়গাটার দিকে আমরা ইলটা ব্যবহার করি। তো দুটার মধ্যে শব্দগত একটু ডিফারেন্স আছে, বাট মোর আর লেস মোটামুটি সেম, তবে দুটাই হচ্ছে অসুস্থ। তাহলে গিয়েটা আপনি কেন বলেছেন, আমরা বলছি ভাই গোয়িং, গিয়েটা আপনি কি বলেছেন, তাহলে আপনি এই জায়গায় গোয়িং বলেছেন, তাই তো, কারণ এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে নিয়ে গিয়েছেন। এই তো ব্যাপারটা খুবই সিম্পল। আই হোপ আপনি এখানে বুঝতে পেরেছেন। আরেকবার বলি, সিক আর ইলের মধ্যে ডিফারেন্সটা। আমরা বলি সিক শব্দটা কই থেকে আসছে, বলছে সাকিম থেকে আসছে, রাইট ভাইয়া। কই থেকে আসছে, বলছে ভাই সাকিম থেকে আসছে। আর এটা মানে কি, আমি বলছি ভাই সাময়িক অসুস্থ বা মানসিক অসুস্থতা। ইল শব্দটা কই থেকে আসছে, তাহলে আমরা বলবো যে ভাই মারিস থেকে আসছে, আরবি শব্দ, যেটা বলে যে অনেক বেশি অসুস্থতা বা শারীরিক অসুস্থতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই জায়গাটার দিকে আপনি একটু ট্রান্সলেশন করে দেন তো ভাইয়া, এটা ট্রান্সলেশনটা কি হবে। তাহলে আমি আবার বলতেছি যে স্থানটি পরিদর্শন করে, করিয়া, করে, তাহলে আমি জানি এ বিভক্তি চলে আসছে ভার্বের সাথে, তাই তো। তার মানে ইয়া বা এ যদি আসে, তাহলে এটাকে আমরা বলি ভার্বের সাথে আইএনজি হবে, ওকে। আচ্ছা, আমরা মর্মাহত হলাম, আমরা মর্মাহত হলাম, তাহলে এটা পাস্ট টেন্স আছে ভি টু তে, এটা মূল ভার্ব। আচ্ছা, এবার একটু ট্রান্সলেশনটা একটু করে দিবেন কাইন্ডলি। স্থানটি পরিদর্শন করে আমরা মর্মাহত হলাম, এটা ট্রান্সলেশনটা কি আসতে পারে, একটু সুন্দর করে আপনারা খেয়াল করবেন যে ভাই এটা ট্রান্সলেশনটা কি আসতে পারে, ঠিক আছে। এটা ট্রান্সলেশনটা কি আসতে পারে, একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ব্যাপারটা কেমন আসতেছে একটু ভালো করে খেয়াল করব। স্থানটি পরিদর্শন করে আমরা মর্মাহত হলাম, তাহলে আমরা এখানে কি বলবো, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, স্থানটি পরিদর্শন করে আমরা মর্মাহত হলাম, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে ভাইয়া ভিজিটিং দ্য প্লেস, রাইট। আমরা বলবো ভিজিটিং, এরপর কি বলবো যে পরিদর্শন করে, যেহেতু করে পরিদর্শন করে, তার মানে এটাকে আমরা কি বলতেছি আইএনজি, এই জন্য বলছি ভিজিটিং, এরপর কি বলবো ভিজিটিং দ্য প্লেস, রাইট। বলবো যে ভাই ভিজিটিং দ্য প্লেস, স্থানটি পরিদর্শন করে। এরপর আসেন আমরা মর্মাহত হলাম, তাহলে আমরা কি বলবো, আমরা মর্মাহত হলাম, তাহলে সাবজেক্টকে উই, এরপর আপনি কি বলবেন বিকেম, তাই তো, হলাম যেহেতু পাস্ট টেন্স আছে এই জন্য বলছি বিকেম। এরপরে কি হলাম, মর্মাহত, তাহলে আপনি কি বলতে পারেন আপসেট, এই তো, ঠিক আছে। আশাবাদী আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা কিভাবে ঘটতেছে, ওকে। তাহলে বলছি ভিজিটিং দ্য প্লেস, এরপর আমরা বলছি উই বিকেম, এরপর আমরা বলছি আপসেট। এরপর আসেন
এটা একটা সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে আরেকটা সেগমেন্ট যদি খেয়াল করি যে ভাইয়া বাংলা ভার্বের শেষে, বাক্যের শেষে যদি আপনি এরকমটা পান যে হয় হলো হবে, বাংলা বাক্যে যদি আপনার এরকম থাকে, বাংলা ভার্বের শেষে যদি এরকম থাকে হয় হলো হবে, অথবা আপনি যদি হচ্ছে হচ্ছিল, হয়ে থাকবে হয়েছে হয়েছিল এরকম থাকে, অথবা হতে পারে ইত্যাদি, হতে পারে রাইট ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েসে করা যেতে পারে। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনি যদি এই জায়গাটার দিকে আপনি যদি চিন্তা করেন, আহমেদ রোশন বলছে ভাই আপনাকে সেদিন শেওড়া পড়ায় আমার বাসার পাশে দেখলাম। হ্যাঁ ভাই আমার বাসায় শেওড়া পড়াতে, হ্যাঁ আমার বাসায় সেবা পড়াতে। ওকে আচ্ছা এরপরে আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমি বলছি কি বাংলা বাক্যের শেষে আপনি যদি হয় হলো হবে এটা পান, বা আপনি বাংলা ভার্বের শেষে যদি আপনি হচ্ছে হচ্ছিল হয়ে থাকবে হয়েছিল পান, বা হতে পারে পান, তাহলে সেটাকে আমরা বলি প্যাসিভ। সুন্দর করে একটু মনে রাখবা। যেমন এটা ছাড়াও কিন্তু বোঝা যায়, হ্যাঁ যেমন আপনি যদি বলেন, আপনি যদি এরকমটা বলেন, আমি যদি বলি ফুটবল রাইট, ফুটবল, এরপর আপনি যদি বলেন প্লেস, এরপরে আবার আপনি বলতেছেন যে ফুটবল ইজ প্লেড, তাহলে কোনটা হবে? তাহলে আমরা বলি তো ভাই এটা নর্মাল ব্যাপার একদম। তাহলে ভাই ফুটবল প্লেস আপনি যখন বলবেন তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় যে ভাইয়া ফুটবলটাই খেলে। আচ্ছা ফুটবলটা খেলে নাকি তাকে খেলা হয়? তার আমরা বলি যে ভাই তাকে খেলা হয় রাইট, তাকে কি করা হবে? ভাই তাকে খেলা হয়। তার মানে কি আমরা জানি যেটা ডিরেক্ট করতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, আর যেটা ডিরেক্ট করতে পারে না সেটা হচ্ছে কি প্যাসিভ সাবজেক্ট। এখন দেখেন তো খেলার কাজটা কি ফুটবল নিজে করতে পারে? বলছে না ভাই করতে পারে না। তো তার মানে আমরা এটাকে বলতেছি প্যাসিভ সাবজেক্ট। দ্যাটস আমরা বলছি ফুটবল ইজ প্লেড, ফুটবলটাকে খেলা হয় রাইট। তো নর্মালি আমরা বাক্যের শেষে কিন্তু এগুলো পেলে, আমরা ভার্বের শেষে যদি এগুলো পাই তাহলে আমরা বলে ফেলি যে ভাই এটা প্যাসিভ হবে। এটা কি হবে? বলছে ভাই প্যাসিভ হবে রাইট। তো এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি প্যাসিভের কথা বলেন তাহলে আপনি এখানে কি পাচ্ছেন? যেমন আমি যদি বলি বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তাহলে দেখেন আমরা এখানে বলতেছি বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আমরা জানি হয়েছে ভার্বের সাথে কি আছে? যে ভাই প্রকাশিত হয়েছে রাইট। তার মানে আমি বলতেছি ভার্বের সাথে হয়েছে আছে, তার মানে প্যাসিভ। আবার আপনি যদি খেয়াল করেন দেখেন বইটি কি নিজে নিজে আপনার পাবলিশ হতে পারে? তাহলে আমরা বলি না ভাইয়া বইটি নিজে নিজে পাবলিশ হতে পারে না রাইট। আমরা বলতেছি ভাইয়া বইটি নিজে নিজে পাবলিশ হতে পারে না। তাহলে যেহেতু আপনার বইটা নিজে নিজে পাবলিশ হতে পারে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্যাসিভ রাইট। তাহলে আপনি এটাকে কিভাবে বলবেন? তাহলে আপনি বলবেন বইটি, বইটি মানে কি নির্দিষ্ট, তাহলে আমরা কি বলবো? দ্য বুক। ওকে দ্য বুক প্রকাশিত হয়েছে রাইট। হয়েছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যদি আপনি বলেন তাহলে আপনি কি বলবেন? হ্যাজ বিন, প্যাসিভ হ্যাজ বিন। তারপর কি বলবেন আপনি? পাবলিশড রাইট। আপনি কি বলবেন? পাবলিশড। এরপরে কি সম্প্রতি, আপনি কি বলবেন? রিসেন্টলি। একদম ইজি রাইট, একদম ইজি। তাহলে প্রকাশিত হয়েছে মানে কি আমি পারফেক্ট টেন্সের আমি শুধু প্যাসিভ করে দিয়েছি, হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি। একদম সেম। এরপর আসেন আপনি যদি এটার কথা চিন্তা করেন, রাস্তাটি পুনর্নির্মিত হচ্ছে, তাহলে দেখেন রাস্তাটা কি নিজে নিজে নির্মিত হতে পারে? না, তার মানে প্যাসিভ। আবার দেখেন এখানে বাক্যের শেষে কি দেওয়া আছে? হচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে প্যাসিভ। ওকে তাহলে আপনি কি বলবেন এখানে? আপনি বলবেন যে দ্য রোড, রাস্তাটি যেহেতু নির্দিষ্ট এই জন্য দা, এরপর আপনি বলতেছেন দ্য রোড হচ্ছে মানে কি কন্টিনিউয়াস, তাহলে আপনি কি বলবেন? ইজ বিং রিকনস্ট্রাক্টেড। একদম ইজি, ঠিক আছে, এই সেগমেন্টে একদম ইজি। এরপরে আমরা যেটা নিয়ে আজকে কাজ করব এটা ভয়াবহ রকম সুন্দর। এরপরে যে সেগমেন্টটা নিয়ে আমরা কাজ করব এটা হচ্ছে একদম আমি বলি যে একদম ভয়াবহ লেভেলের সুন্দর একটা কাজ রাইট। একদম ভয়াবহ লেভেলের একটা সুন্দর কাজ দেখবো আমরা ইনশাল্লাহ, একদম ভয়াবহ লেভেলের সুন্দর কাজ দেখবো। একটু সুন্দর করে খেয়াল করবেন, ভয়াবহ লেভেলের সুন্দর কাজ দেখবো আজকে ইনশাল্লাহ। দেখেন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখেন আমরা ট্রান্সলেশন করার সময় আমরা কিছু ওয়ার্ড মিনিং আমরা চুজ করি, এবং চুজ করতে যে আমরা মারাত্মক রকমের ভুলের সম্মুখীন হই। আমরা আগের বেসিকগুলো নিয়ে সাথে সাথে কাজ করব, এবং আমরা ওই জায়গাগুলোতে দেখার চেষ্টা করবো যে কত সহজে ট্রান্সলেশনটাকে ঠিক করা যায়, এবং ঠিক করতে যে আপনার কী ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করেন। আমি বলতেছি ভাইয়া দেখেন আপনি যখন রিটেন একটা ভালো মার্কস ক্যারি করতে চাইবেন, বা আপনার স্বপ্নের একটা ভালো সাবজেক্টে আপনি পড়তে চাইবেন, ওই জায়গাটাতে কিন্তু যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে তথাগত কিছু আপনি মানে লেখার মতো আপনি লিখে আসছেন বস্তা পচা, ওইটা দিয়ে আসলে আমার যেটা মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা ভেরি ডিফিকাল্ট রাইট। এই ট্রান্সলেশনের দিকে আমরা যদি খেয়াল করি একদম ইজি। দেখেন আমাদের কিছু সমস্যা আছে যা থেকে সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না। তাই আপনি ট্রান্সলেশন দেখতেছেন আল্লাহ এটা তো ভেরি মানে একটা লং সেন্টেন্স, তাই তো অনেক বড় একটা সেন্টেন্স। তো এই জায়গাটাতে আমরা কিভাবে কাজ করব? প্রথম দিনে আমি আপনাদের বলেছিলাম যখন আপনি বড় সেন্টেন্স পাবেন ওই জায়গাটাতে কনজাংশনটা ধরে আলাদা করে ফেলবেন, তা দেখবেন যে দুটা ছোট ছোট বাক্য আপনি পাইছেন রাইট। যেমন আমি যদি বলি আমাদের কিছু সমস্যা আছে যা থেকে তার মানে কি কনজাংশন,
তাই তো, যা থেকে। তার আমি যদি বলি আমাদের কিছু সমস্যা আছে, এটুকু একটা আলাদা করে ফেলেন, তাহলে আমি নর্মালি এটা করতে পারতেছি, আমাদের কিছু সমস্যা আছে। আবার আরেকটা সেন্টেন্স আপনি কি পাচ্ছেন, সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না, রাইট। আমি আবার বলতেছি সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না, ভালো করে খেয়াল করেন। বলছি ভাই সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি এখানে কি কি পাচ্ছেন, এই জায়গাটার দিকে যদি আপনি খেয়াল করেন, আপনি এখানে কি কি পাচ্ছেন দেখেন। আমি বলছি সমাজ আমাদের কিছু সমস্যা আছে, তাহলে আমরা কি বলবো যে উই হ্যাভ, ঠিক আছে, উই হ্যাভ, ওকে, উই হ্যাভ আমাদের আছে, রাইট। আমাদের কি বলছে ভাইয়া আছে, আছেটা কি ভার্ব। এবার আসে কিছু সমস্যা, তার মানে কি এটা অবজেক্ট, তাই তো। আচ্ছা কি আছে, তাহলে আমরা বলেছি বেসিক স্ট্রাকচার কি সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে আমরা বলছি কাকে, এরপরে বলি কি, তাই তো। তাহলে এবার আসেন আমাদের কি আছে, বলছে ভাই কিছু সমস্যা, তাহলে আমরা কি বলি সাম। সামের পরে আপনি কি বলেন, সামের পরে আপনি বলেন হচ্ছে ভাইয়া এখানে আমরা দিব প্রবলেমস, রাইট, প্রবলেমস। অথবা আপনি এরকমটা বলেন, আপনি ইস্যুস দিবেন, ঠিক আছে, ইস্যুস দিবেন। এরপরে অনেকে বলে যে ভাই আমি ট্রাবল দিব, ঠিক আছে, দেন ইচ্ছা আপনার ট্রাবল, ওকে, ট্রাবল দিবেন। তাহলে আপনি এই যা প্রবলেম বলবেন নাকি ইস্যুস বলবেন নাকি ট্রাবলস বলবেন, রাইট, আপনি কোনটা বলবেন। তাই আমি বলছি উই হ্যাভ সাম প্রবলেম ইস্যুস বা ট্রাবলস, ওকে, আছে যা থেকে, তাহলে পরামর্শ করেন যা থেকে মানে কি ফ্রম হুইচ, তাহলে আমরা বলতেছি ভাইয়া ফ্রম হুইচ, ফ্রম হুইচ যা থেকে, ওকে ডান। এবার সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না, তাই সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না মানে কি, রক্ষা করতে পারে না ওটা হচ্ছে ভার্ব, তাই তো। রক্ষা করতে পারে না মানে কি, আপনি বলবেন ক্যান নট সেভ, ক্যান নট, আমরা বলি ক্যান নট সেভ, রক্ষা করতে পারে না। কে রক্ষা করতে পারে না, ওটা হচ্ছে আমার সাবজেক্ট। বলছে কে রক্ষা করতে পারে না ভাইয়া, বলছে ভাইয়া সমাজ রক্ষা করতে পারে না, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আমরা জানি ভার্বের যে কাজটা করতে পারবো ওটাকে আমরা বলি সাবজেক্ট। তাহলে কে রক্ষা করতে পারবে না, আমরা বলছি ভাইয়া সমাজ রক্ষা করতে পারবে না, তারপরে আমরা কি বলবো, আমরা বলবো যে ভাইয়া সোসাইটি, তাই তো। সোসাইটি ক্যান নট সেভ, কাকে রক্ষা করতে পারে না, আমরা জানি সাবজেক্ট ভার্ব, এরপর কি বলবে কাকে, এরপরে কি। তাহলে ভাই কাকে রক্ষা করতে পারে না, বলছে ভাইয়া আমাদেরকে রক্ষা করতে পারে না, ক্যানট সেভ আস। কিন্তু প্রবলেমটা এই জায়গাতে না, আমার এটা বলার কোনো উদ্দেশ্যই ছিল না, আমরা এটা আগেও আমরা ক্লাসে আপনাদের একাধিকবার বলেছি। কিন্তু আমার যে জায়গাতে প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে সঠিক শব্দ চয়ন করার ক্ষমতা, আর সঠিক শব্দ চয়ন করতে পারলে ওই জায়গাটাতে খেলা জমে গেছে। কিরকম সঠিক শব্দের কথা আপনি বলতেছেন, আপনি এখন আমাকে মিন করতে পারেন যে ভাই আপনি কোন সঠিক শব্দটার কথা বলতেছেন। আমি আপনাকে বললাম এই ও এর ইংলিশটা কি, ও আমি যদি বলি ও এর ইংলিশটা কি, রাইট, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। আমি এই জায়গাটাতে যদি বলি আমি যদি বলি এই জায়গায় আমি বললাম যে ভাই ও এর ইংলিশটা কি, ও, তো বললাম যে ভাই আমি যদি বলি এরকম করিম এবং রহিম, ভালো করে খেয়াল করবেন, আমি যদি বলি করিম এবং রহিম, ঠিক আছে, বা করিম ও রহিম, করিম ও কি, এরপর বললাম করিম ও রহিম। তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি বলি করিম ও রহিম, তাই তো। তাহলে করিম ও রহিম মানে কি, ইংলিশ কি হবে তাহলে, তাই আমরা যদি বলি ওর ইংলিশ কি, তাহলে এখানে অ্যান্ড, তাই তো। আমরা যদি বলি ওর ইংলিশটা হচ্ছে অ্যান্ড, করিম ও রহিম, তার মানে কি করিম অ্যান্ড রহিম। বাট আপনি যদি এই জায়গাটাতে এভাবে বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই তোমার হাজবেন্ড কোথায়, আপনি এখন উত্তর করলেন ও তো বাসায় নেই ভাইয়া, কি বললেন বলেন তো, আপনি বললেন যে ভাইয়া ও তো বাসায় নেই, ঠিক আছে, ও তো, আপনি কি বললেন ও তো বাসায় নেই, তার মানে এখানে ও এর ইংলিশটা কি, তখন আপনি বলবেন যে ভাইয়া অ্যান্ড তো বাসায় নাই। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে বললাম এই তোর হাজবেন্ড কোথায়, তো তুমি এখন উত্তর করলাম ভাইয়া ও তো বাসায় নেই। আপনি জানেন করিম ও রহিম ওর ইংলিশ কি অ্যান্ড, তো আপনি কি বলেন অ্যান্ড তো বাসায় নেই, এটা বলবেন, বলছে না, আপনার সেন্সটা বুঝতে হবে এটা কোন শব্দটা কার সাথে যায়। ও মানে কি, ও তো হাজবেন্ড না, তার মানে আপনি এখানে কি বলতেন হি। এখানে আমরা বলেছি রাইট শব্দটা রাইট জায়গায় চুজ করা। তাহলে আপনি যদি এই জায়গায় বলেন, দেখেন আমরা এগুলো প্রায় এগুলো আমরা ঝামেলা ফেস করি, রাইট। উই হ্যাভ সাম, আমরা বলেছি প্রবলেমস ইস্যুস, আর একটা আমরা বলছি ট্রাবলস, তিনটাই হতে পারে, কিন্তু তিনটার মধ্যে আদৌ কোনো পার্থক্য নাই। আমরা যদি বলেন ইনফ্যান্ট মানেও যা, বেবি মানেও তা, চাইল্ড মানেও তা, ব্যাপারটা তো এরকম না। রোড মানেও রাস্তা, এভিনিউ মানেও রাস্তা, বলছি ইংলিশে এক্স্যাক্ট সিমিলার ওয়ার্ড খুবই কম। হ্যাঁ, তার মানে এটার আপনার ইন্টেন্সিফাই গত একটা প্রবলেম আছে, রাইট, ওই জায়গাটাতে আমাদের ওভারকাম করতে হবে। আসেন প্রবলেম ইস্যু আর ট্রাবলের মধ্যে আসলে ঝামেলাটা কোথায় একটু ভালো করে খেয়াল চেষ্টা করি। দেখেন আমরা যদি বলি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন আমাদের ট্রাবল ইজ লেস কানেক্টেড টু সলিউশন। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া যখন আপনি ট্রাবল শব্দটা ইউজ করবেন, রাইট, যখন আপনি ট্রাবল শব্দটা ইউজ করবেন তখন আমরা বলি যে ভাইয়া ইজ লেস কানেক্টেড টু সলিউশনস, রাইট, লেস কানেক্টেড টু সলিউশনস, লেস কানেক্টেড টু সলিউশনস। আপনি যখনই ট্রাবলের কথা বলবেন তার ট্রাবলের আপনি ওই জায়গাটাই ব্যবহার করতে পারবেন যেটা আপনার কোনোভাবে ওইটা আপনি সলিউশন করতে পারবেন না, করতে পারলে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ,
সেই জায়গাতে আপনি ট্রাবল ব্যবহার করবেন। আপনি প্রবলেম কোথায় বলবেন? প্রবলেম, তাহলে আমরা প্রবলেমের কথা যদি বলি যে ভাইয়া এটা 100% এটা কানেক্টেড টু সলিউশন, প্রবলেম যে জায়গায় বলবেন এবং ওটা 100% ওই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। তাহলে যেটা সলিউশন আছে ওই সমস্যার ইংলিশ হচ্ছে প্রবলেম, যেটা সমস্যার সমাধান নাই বললে চলে ওটার ইংলিশ আপনি বলবেন ট্রাবল। বাট আপনি যখন ইস্যু বলবেন না, এই ইস্যু বললে কিন্তু ঝামেলা আছে। ইস্যুটা কোথায় ব্যবহার করা হয়? যেমন আমি অনেক বড় বড় মানুষকে আমি বলতে শুনেছি কথায় কথায় তারা স্মার্টনেস শো করার জন্য বলে আরে নো ইস্যুস ব্রাদার, এটা কোনো প্রবলেম না, নো ইস্যুস বলে প্রবলেমের সিনোনিম হিসাবে। আদৌ কি প্রবলেমের সিনোনিমটা ইস্যুস? তাহলে আমাকে এই জায়গাটাতে বুঝতে হবে, রাইট? আমাকে এই জায়গাটাতে বুঝতে হবে যে ভাইয়া আসলেই এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। বলছে 100% ভাইয়া, আপনি যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চান আপনাকে এই জিনিসগুলো জেনে যেতে হবে। আমি অতি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই এগুলো আপনার পড়ে যাওয়া উচিত। এছাড়া আপনাকে একজন গাইড করতেছে এইভাবে চলো, এইভাবে চলো না ভাই, পরে ঝামেলা হবে। বিশ্বাস করো ভাই, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। অতি বিনয়ের সাথে তোমাকে বলতেছে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তাহলে তুমি যখন ইস্যুটা বলবা না, আর তুমি যখন ইস্যুটা বলবা, ইস্যু বলতে কি বোঝায়? বলছে ভাইয়া ডিফিকাল্ট ডিসিশন অ্যান্ড ডিসঅ্যাগ্রিমেন্ট। ওকে, তাহলে আপনার যেখানে ডিফিকাল্ট ডিসিশনের ব্যাপারটা থাকবে, আপনাকে কষ্ট করে ডিসিশন নিতে হবে, যেটার মধ্যে মতানৈক্য অনেক বেশি থাকবে, অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, সলিউশন দেওয়ার চেষ্টা করবে, ওটাকে ক্ষেত্রে আমরা বলি ইস্যু। যেমন আপনি যে উদাহরণ থেকে খেয়াল করেন, দেখেন আমি যদি বলি হি ওয়াজ ইন ট্রাবল আফটার টেকিং ব্রাইব, সে ব্রাইব নেওয়ার পরে সে কি করছে? বলছে ভাইয়া সে বিশাল সমস্যায় আছে। তো এবার দেখেন এটা লেস কানেক্টেড টু সলিউশন। ব্রাইব নিছে, এখন তোমার খবর আছে, এর সলিউশন কি? আমি বলছি ভাই লেস কানেক্টেড। হ্যাঁ, লেস কানেক্টেড টু সলিউশন, কম সম্ভাবনা আছে। আপনি যদি বলেন আই হ্যাভ এ প্রবলেম উইথ মাই ফোন, আই হ্যাভ টু রিপেয়ার ইট। আপনি যখন বলতেছেন আমার একটা হচ্ছে ফোনের প্রবলেম হয়েছে, তার মানে ডেফিনেটলি দোকানে নিয়ে গেলে ঠিক করা যাবে, এই জন্য এটার নাম হচ্ছে প্রবলেম। বাট আপনি যখন রোহিঙ্গার কথা বলতেছেন, এটাকে আমি বলছি ইস্যু। এটা কেন ইস্যু? বলছে এটাতে ভাইয়া, এটাতে আমি যদি বলি এটার হচ্ছে ডিফিকাল্ট ডিসিশন, আসলে কোনটা নেওয়া উচিত, রাইট? এবং এটার প্রচুর বেশি মতানৈক্য থাকবে। তো দ্যাটস ওয়াই এই জায়গাতে আমরা ইস্যু ব্যবহার করেছি। তার মানে আমরা এক্সাক্ট সিনোনিম এগুলোকে বলতে পারতেছি না। আর আমরা জানি ট্রাবল, প্রবলেম বা ইস্যু এটা সব পরীক্ষাতে কম বেশি লিখতে হয়। আর আমি দেখেছি অনেক বড় বড় মানুষকে, রাইট, অনেক বড় পর্যায়ে মানুষকে দেখেছি তারা এটা সিনোনিমাস ভাবে ইউজ করে, অথচ এটা সিনোনিমাস না, এই জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়। আসেন অনুরূপভাবে আমরা যদি এই জায়গাটার দিকে দেখি তাহলে আমরা কি পাচ্ছি? বলছে ভাই উই হ্যাভ সাম প্রবলেমস বা ইস্যু বা ট্রাবলস ফ্রম হুইচ সোসাইটি ক্যান নট সেভ আস, যেখান থেকে আমাদের সমাজ সেভ করতে পারে না। তা সেভ করতে পারে না মানে কি? লেস কানেক্টেড টু সলিউশনস। লেস কানেক্টেড টু কি? আমরা বলছি লেস কানেক্টেড টু সলিউশনস, যেটাতে আসলে আপনার সলিউশন করা আমরা বলি যে অনেকটাই আমরা বলি যে করা যায় না বললেই চলে, রাইট? তাহলে ওইটার ক্ষেত্রে আপনি কি প্রবলেম বলে বলছেন? না, তাই প্রবলেম মানে যেটা সলিউশন আছে। আর ইস্যুস যদি বলেন তাহলে ডিসএগ্রিমেন্ট আছে এবং এটা অনেক বেশি ডিফিকাল্ট একটা প্রসেস। আর আমি যদি বলি যেটা লেস কানেক্টেড টু সলিউশন, সেটাকে আমরা বলি ট্রাবল। দ্যাটস ওয়াই এখানে উত্তর আসবে ট্রাবল। এবং আপনি যখনই ট্রাবল দিবেন তখনই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 5-এর মধ্যে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আপনি তখনই আমি বলবো যে আপনি আসলে মেধাবী স্টুডেন্ট, রাইট? এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন পৃথিবীর মানচিত্র বৃদ্ধি পেতে শুরু করলো, রাইট? আমি বললাম পৃথিবীর মানচিত্রটা বৃদ্ধি পেতে শুরু করলো, রাইট? এই জায়গাটাতে আপনি যদি বলেন, আমি যদি বলি পৃথিবীর মানচিত্রটা বৃদ্ধি পেতে শুরু করলো, এটার এক্সাক্ট ট্রান্সলেশনটা কি আসবে? আমি একটু সহজ করে দিই, এরপর তোমরা অনুবাদ করো। দেখো আমি যদি এরকমটা ভাবে বলি, আমি যদি বলি পৃথিবীর মানচিত্র বৃদ্ধি পেতে শুরু করলো, আচ্ছা বৃদ্ধি পেতে শুরু করলো যদি আমি বলি, তাহলে শুরু করলোটা কি? আমরা বলছি ভাই শুরু করলোটা হচ্ছে মেইন ভার্ব, তাই তো? আচ্ছা বৃদ্ধি পেতে কি? পেতে, তয়কারে তে আছে, তার মানে এটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। আমি একটু আগে বলে এসেছি তয়কারে তে থাকলে কি হয়? আমরা ইনফিনিটিভ বলি, তাই তো? এটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা এবার আসো, তাহলে শুরু করলো যদি বলি, বৃদ্ধি পেতে শুরু করলো, কি শুরু করলো? বলছি ভাইয়া পৃথিবীর মানচিত্র, তাহলে এটাকে আমরা বলতেছি সাবজেক্ট। ঠিক আছে ভাইয়া, এটার অনুবাদটা তোমরা একটু দ্রুত একটু কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, যাতে আমি একটু রিয়েলাইজ করতে পারি যে এক্স্যাক্টলি তুমি আমার কথাগুলো বুঝতেছো কি বুঝতেছো না, রাইট? আচ্ছা এই জায়গাটাতে ওকে, রায়হান কবির আকাশ বলছে ও মানে তো এখানে বউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসেন, আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? তাহলে আমরা এই জায়গা দিয়ে খেয়াল করি পৃথিবীর মানচিত্র বৃদ্ধি পেতে শুরু করলো, তাহলে আমরা কি বলবো বলো না? তাহলে আমি শুরু করলো, ললাম আছে, তাহলে পাস্ট টেন্স, তাই তো? আচ্ছা তাহলে আমরা কি বলবো? তুমি বলছে ভাইয়া বিজ্ঞান, ঠিক আছে? তাহলে কি বলবো? বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? শুরু করলো। কি শুরু করলো? বলছে পৃথিবীর মানচিত্র, তাহলে পৃথিবীর র আছে, র মানে কি? আমরা জানি অফ। সাবজেক্টটা কি? পৃথিবীর নাকি মানচিত্র? বলছে ভাই সাবজেক্টটা হচ্ছে মানচিত্র, তার মানে আমরা এখানে বলবো দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, তাই তো? দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড।
ওকে, তাহলে আমরা জানি প্রিপোজিশন আগেটা কি রিয়েল সাবজেক্ট, দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মানচিত্র। ওকে, আচ্ছা তাহলে এবার বলছে শুরু করলো, তার মানে কি বিজ্ঞান, বিজ্ঞান, তাই তো। তাহলে এবার কি শুরু করছে বলছে বৃদ্ধি পেতে, তার মানে আপনি কি বলবেন এখানে টু, এরপরে আমি যদি বলি গ্রো বলবেন নাকি এক্সপ্যান্ড বলবেন, বলছে নাটক শুরু হয়ে গেছে আবার। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পর ইংলিশ কি হতে পারে, গ্রো হতে পারে, এক্সপ্যান্ডও হতে পারে। আমি এটা কোনটা নিব একটু দ্রুত আপনার কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন যে ভাইয়া এটা আমরা গ্রো নিব নাকি এক্সপ্যান্ড নিব, রাইট। আমি আবার বলতেছি এটা গ্রো নিব নাকি এক্সপ্যান্ড নিব, একটু কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন। ওটা লিখছি দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড বিগান টু গ্রো হবে নাকি এক্সপ্যান্ড হবে, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন, রাইট। একটু না ওটা আরো সম্ভব না, রাইট। আচ্ছা এবার আসেন আচ্ছা এবার আমরা যদি বলি আমরা এখানে কি হতে পারে, ওকে বিগান টু, জোনায়েদ মুনতাসির বলছে যে দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড বিগান টু এক্সপ্যান্ড, এরপর রাফি চৌধুরী বলছে এক্সপ্যান্ড নিব, শাহিন আলম বলছে এক্সপ্যান্ড নিব, অর্পিত আলম বলছে এক্সপ্যান্ড নিব, আচ্ছা এরপরে মেহেদি হাসান বলছে গ্রো নিব, ফয়সাল আহমেদ ফাইম বলছে এক্সপ্যান্ড নিব। আচ্ছা এবার আসেন আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তো হচ্ছে ভাই গ্রো এবং এক্সপ্যান্ডের মধ্যে এক্স্যাক্টলি কি জায়গায় ডিফারেন্স আছে। যেমন দেখেন আমরা যদি বলি গ্রো শব্দটা আমরা কোন জায়গায় ব্যবহার করি, রাইট, এটা ভালো করে খেয়াল করবেন। গ্রো শব্দটা আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, গ্রো শব্দটা আপনি ওই জায়গাটাতে ব্যবহার করতে পারেন, রাইট, যেটাতে আপনার বলছে মিনস টু ইনক্রিজ দা, যেটাকে আপনি বাড়াবেন, বলছে কি বাড়াবেন ভাইয়া, ঠিক আছে আপনি কি বাড়াবেন, বলছে ভাইয়া সাইজ এবং নাম্বার, সাইজ এবং কি নাম্বার সামথিং, কোন জিনিসে আপনি সাইজে বড় করতে চাচ্ছেন বা সংখ্যায় বড় করতে চাচ্ছেন তখন ওটাকে আপনি বলবেন গ্রো। আর এক্সপ্যান্ড শব্দটা কোথায় ব্যবহার করবেন, বলছে ভাইয়া যেটা বুঝায় ওপেনিং আপ নিউ লোকেশনস হোয়াইল মেইনটেইনিং দ্য কারেন্ট লোকেশন, তার মানে আমি যদি কারেন্ট লোকেশনটা ঠিক আছে এই লোকেশনের চাইতে আমি যদি বড় লোকেশনের কথা যদি চিন্তা করি, হ্যাঁ নিউ লোকেশন হয়েছে এখানে, তাহলে আগের লোকেশন ছিল এটা, আস্তে আস্তে আমি আরো ওই লোকেশনটাকে ঠিক করে রেখেই আমি আরো বড় করে ফেলছি, ওটাকে আমরা বলবো এক্সপ্যান্ড। আর সাইজ আর নাম্বারে যদি আপনি বড় বলেন তাহলে ওটাকে আপনি বলবেন গ্রো। দ্যাটস ওয়াই তোমরা যারা এক্সপ্যান্ড বলেছো আসলে তোমাদের মেধা অনেক ভালো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের নেক আশাগুলো পূরণ করুক, আল্লাহ তোমাদের স্বপ্নগুলো পূরণ করুক, তোমরা যে পথে হাঁটতেছো আল্লাহ যাতে তোমাদের চলার পথটা আরো বেশি মসৃণ করে দেয়, আল্লাহর কাছে দোয়া করি আমিন, রাইট। অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে বলো, এরপরে আমরা যদি বলি এবার দেখো তারা নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো, রাইট। আমি বলতেছি তারা নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো, এই জায়গাটাতে কি হবে, ঠিক আছে তারা নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো, এই জায়গাটাতে আপনি কি বলবেন, এটা সুন্দর করে দেখার চেষ্টা করেন, ঠিক আছে এই জায়গাটাতে আপনি কি বলবেন, তার নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো। তাহলে এবার আমি যদি বলি খুঁজে বের করার ইংলিশ কি, তাহলে আমরা জানি যে ভাই খুঁজে বের করার ইংলিশ হচ্ছে দুইটা আছে, তাই তো। আমরা যদি বলি একটা হচ্ছে ইনভেন্ট, হ্যাঁ একটা হচ্ছে ইনভেন্ট আর একটাকে আমরা বলি ডিসকভার, ঠিক আছে আমি একটু সহজ করে দিলাম তোমাকে, হ্যাঁ একটা হতে পারে আমরা যদি বলি যে ভাইয়া একটা ইনভেন্ট হতে পারে আর একটা ডিসকভার হতে পারে, তাহলে এবার তোমরা একটু দ্রুত এটা ট্রান্সলেশনটাকে ভাইয়াকে করে দিবা, তুমি ইনভেন্ট ব্যবহার করবা নাকি ডিসকভার ব্যবহার করবা। তাহলে আমি আগেই বলতেছি ভাইয়া করলো লেখা আছে কিন্তু তার মানে পাস্ট টেন্সে, তাহলে আমি ইনভেন্ট বলবো নাকি ইনভেন্টেড, তাই আমি ইনভেন্টেড বা আমি বলবো ডিসকভার্ড। তাহলে এবার তোমার জন্য সেন্টেন্স একদম ইজি হয়ে আছে, রাইট। একটু 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 সুন্দর করে আমরা একটু খোঁজার চেষ্টা করি, দেখেন তার নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো, আমরা এখানে কি বলতে পারি, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা যদি বলি এই জায়গাটাতে তারা 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 মানে কি দে, খুঁজে বের করার কাজ কে করছে, বলছে ভাইয়া দে, রাইট। খুঁজে বের করার কাজ কে করতেছে, আমরা বলবো যে ভাইয়া দে, তাই তো। তাহলে দে এরপর আমরা কি বলতেছি ইনভেন্টেড, ইনভেন্টেড এরপরে আমি বলতেছি ভাইয়া ডিসকভার্ড, ঠিক আছে ডিসকভার্ড, ওকে। তার মানে যদি বলি দে ইনভেন্টেড বা ডিসকভার্ড, আচ্ছা কি খুঁজে বের করেছে, তার মানে নতুন নতুন ভূমি এবং আমরা যদি বলি যে ও জনমানব, তাই তো। তার মানে আপনি কি বলবেন নিউ ল্যান্ডস, নিউ এরপর কি বলছেন ল্যান্ডস, নতুন নতুন ভূমি, তাই তো। তবে নতুন নতুন বলতে কি বোঝাচ্ছে, এখানে নতুন নতুন বোঝাচ্ছে যে প্লুরাল, তাই তো, এই জন্য বলছি নিউ ল্যান্ডস, এবং জনমানব মানে আমরা কি বলবো এন্ড পিপল, তাই তো। আচ্ছা এবার আসেন তাহলে আমি এখানে উত্তরটা কি নিব, ইনভেন্টেড নিব নাকি ডিসকভার্ড নিব, একটু তোমরা দ্রুত ভাইয়াকে একটু কমেন্ট বক্সে জানাও, ওকে একটু দ্রুত
ঠিক আছে, একটু দ্রুত ভাইকে কমেন্ট করে জানাও। জোনায়েদ মুনতাসির, দে ডিসকভার নিউ ল্যান্ড, এরপরে ডিসকভার, এরপর ডিসকভার। ওকে 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 ফাইন, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে আমরা দুটার মধ্যে আমরা এখন ডিফারেন্সটা দেখার চেষ্টা করবো। দেখো, ওটা বলছি দে ডিসকভার্ড বা ইনভেন্টেড নিউ ল্যান্ডস, নতুন নতুন ভূমি। তার মানে কি, মানে বেশি জমির কথা বলতেছে, তাই তো? এই জন্য আমরা ল্যান্ড না বলে ল্যান্ডস বলেছি। ওকে, তার মানে এটা আধিক্য বোঝাচ্ছে, নতুন নতুন ভূমি, তাই তো? এই জন্য বলছি নিউ ল্যান্ডস। এবং কি বলছে, জনমানব। জনমানব মানে আমরা কি বলতেছি, পিপল। এখন আমার প্রশ্নটা ওই জায়গাতে না, প্রশ্নটা হচ্ছে আমরা ডিসকভার নিব নাকি ইনভেন্টেড নিব, দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আসে। আমরা ডিসকভার যদি বলি, ডিসকভার বলতে আমরা কি বলছি একটু সুন্দর করে খেয়াল করেন। আমরা বলছি ডিসকভার মানেটা কি, আমরা বলছি ডিসকভার মানেটা হচ্ছে যে রিকগনাইজ সামথিং ফর দ্য ফার্স্ট টাইম, একবারে প্রথমবারে কেউ যেটাকে খুঁজে বের করে সেটাকে আমরা বলি ডিসকভার। কিন্তু ওইটা অলরেডি এক্সিস্ট করে, কিন্তু আপনাকে কেউ এটা খুঁজে পায়নি, রাইট? ওই যে লিখছে বাট নোবডি হ্যাজ ফাউন্ড বিফোর, কেউ জীবনে এটা আগে খুঁজে বের করতে পারেনি, আপনি প্রথম, কিন্তু ছিল। যেমন আমি যদি বলি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস কি তৈরি মানে আবিষ্কার করছে, বলছে আমেরিকা। তো ভাই এর আগে আমেরিকা ছিল না? বলছে ভাই ছিল, কেউ খুঁজে যাওয়ার আগে প্রথমে পায়নি, এই জন্য বলছি ডিসকভার্ড। কি বলতেছি বলেন, আমরা এই জন্য বলছি ডিসকভার্ড। তাহলে ওর আগে কেউ পায়নি, কিন্তু লোকেশনটা কিন্তু ছিল। আবার আপনি যদি চিন্তা করেন, দেখেন ইনভেন্ট মানে কি, ইনভেন্ট মানে টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ টোটালি নিউ, একদম নতুন, কখনো ওটার কোনো অস্তিত্বই ছিল না, রাইট? যেমন আমরা যদি বলি থমাস আলভা এডিসন ইনভেন্টেড, কি বলছে ভাইয়া, লাইট বাল্ব। থমাস আলভা এডিসন কি ইনভেন্ট করছে, বলছে ভাইয়া লাইট বাল্বটা ইনভেন্ট করেছিল। তারপরে ডিসকভার মানে কি, যেটা পূর্বে ছিল কিন্তু আপনার আগে কেউ সেটা খুঁজে পায়নি, ওটার ক্ষেত্রে আপনি বলবেন কি ডিসকভার। আর যেটা কখনোই কোনো অস্তিত্ব ছিল না, একদম নতুন, রাইট, সেটার ক্ষেত্রে আমরা ইনভেন্ট বলবো। তো দ্যাটস ওয়াই আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখেন, বুঝছে, তার নতুন নতুন ভূমি ও জনমানব খুঁজে বের করলো, রাইট? তো যখন নতুন নতুন ভূমি বা জনমানব আপনি খুঁজে বের করবেন, তো ওটার ক্ষেত্রে আপনি কি বলবেন, বলছে ভাইয়া এর আগে কি কেউ ভূমির কি অস্তিত্ব ছিল না? বলছে ছিল, রাইট? তার মানে আপনার আগে কেউ পায়নি, কিন্তু জিনিসটা ছিল। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ডিসকভার বলতেছি। ওকে, দ্যাটস আমরা এখানে কি বলতেছি, ডিসকভার। যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ওকে, এরপর আসেন, এটা কি বলবেন, মেয়েটি পড়াশোনায় ভালো নয়। মেয়েটি পড়াশোনায় কি না, ওই যে ভালো না। বিশ্বাস করো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে না অনেক বেশি মেধার প্রয়োজন হয় না। যেটুকু দরকার হয় সেটা হচ্ছে আমরা বলি লেগে থাকার মানসিকতা, যেটা আমরা খুব কম স্টুডেন্টদের মধ্যেই পাই। প্রচন্ড পরিমাণে লেগে থাকার মানসিকতা থাকতে হয় এবং সেটাকে ছিনিয়ে আনার প্রবণতা থাকতে হয়। হ্যাঁ, এখানে অনেক বেশি মেধাবী লাগে না। আচ্ছা বলো তো, ঢাকা বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এটা জানার জন্য কি মেধার দরকার হয়? অবশ্যই না, আমরা বলবো মেধার দরকার হয় না, আপনার পরিশ্রমী হওয়ার দরকার পড়ে। ঠিক আছে, ওই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করেন। বলছে মেয়েটি পড়াশোনায় ভালো নয়, তবে ভালো গান গায়, তার প্রতিভা আছে, তাই না? আমরা কি বলতেছি ভাই, তার প্রতিভা আছে। এটা একটু ট্রান্সলেশন করে দেন তো, এটা ট্রান্সলেশনটা কি হতে পারে? ঠিক আছে, এটা ট্রান্সলেশনটা কি হতে পারে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বলবো, ভেরি ইজি, দ্য গার্ল ইজ নট গুড অ্যাট স্টাডিং। ঠিক আছে, মেয়েটি পড়াশোনায় ভালো না, আমরা বলছি দ্য গার্ল ইজ নট গুড অ্যাট স্টাডিং, মেয়েটি পড়াশোনায় ভালো না। তাহলে পড়াশোনায় ভালো নয় কে, বলছে ভাই মেয়েটি। ওকে, কিসে ভালো না, বলছে পড়াশোনায়, ওই যে লিখছে দ্য গার্ল ইজ নট গুড অ্যাট স্টাডিং, তবে ভালো গান গায়, বাট সিংস হয়। এবার বলছে তার প্রতিভা আছে, শি হ্যাজ ট্যালেন্ট নাকি মেরিট। এই যে দেখেন ঝামেলা তৈরি হয়ে গেছে, আমরা কোনটা বলবো? এগুলো আমি বলতেছি, দেখেন আমি 13 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, পড়াইতে স্টুডেন্টরা যে প্রশ্নগুলো আমাকে সবচেয়ে বেশি করে যে ভাইয়া এই দুটার মধ্যে ডিফারেন্স কি, আমি কোন ট্রান্সলেশনে কোন ওয়ার্ডটা লিখবো। তার মানে এগুলো কিন্তু প্রায় লাগে এবং স্টুডেন্টরা প্রায় এগুলো নিয়ে প্রশ্ন করে যে ভাইয়া আমি ট্যালেন্ট শব্দটা ব্যবহার করবো নাকি আমি মেরিট শব্দটা ব্যবহার করবো, রাইট? বলছে দ্য গার্ল ইজ নট গুড অ্যাট স্টাডিং বাট সিংস ওয়েল, শি হ্যাজ ট্যালেন্ট বা মেরিট। আপনি কোনটা উত্তর করবেন একটু সুন্দর করে আমাকে একটু বলেন তো, যে ভাইয়া এটার উত্তরটা আপনি কি করবেন? জোবায়ের খান বলছে মেরিট। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা এরপরে আচ্ছা রায়হান কবির আকাশ বলছে মেরিট। এরপরে কাজী আরিশা বলছে ট্যালেন্ট। ওকে, আচ্ছা মারুফা আহমেদ অভি বলছে মেরিট। আচ্ছা তোমাদের মধ্যে দেখো এবার শুরু হয়ে গেছে, তাই তো? একজন বলছে শাহিন আলম বলছে শি হ্যাজ ট্যালেন্ট। অর্পিতা বলেছে মেরিট নি ব্রো বলছে, তাই না? ব্রো বলা যাবে না, হ্যাঁ, ব্রোটা ইনফর্মাল শব্দ। এরপরে রিয়াদ আহমেদ বলছে ট্যালেন্ট। ওম্মে সাইরা তাসিন বলছে মেরিট। আচ্ছা তার মানে তোমাদের মধ্যে ভালো একটা যুদ্ধ চলতেছে। আসলে তোমরা এখন কনফিউজ যে আসলে কোনটি নেওয়া যেতে পারে, তাই তো? কোনটি নেওয়া যেতে পারে। আসে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন সোজা বাংলা কথায়, পড়াশোনায় যদি ভালো হয় তাহলে আপনি মেরিট নেবেন। ঠিক আছে, কি বললাম বলেন? এক সুন্দর করে মনে রাখবেন যে ভাইয়া আপনি যদি পড়াশোনায় ভালো কথা বলেন তাহলে আপনি মেরিট বলবেন, আর এর বাইরে যদি কোনো বিষয় আপনি ভালো হন তাহলে আপনি কি বলবেন? ট্যালেন্ট।
তাহলে আমরা বলি কি একদম একদম আমরা যদি বলি এই তুমি যখন দেখো বিশ্বাস করো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, হ্যাঁ তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, এরপরে কি ঘটনা ঘটে জানো? আমার সময় কি ঘটনা ঘটছিল, আমাকে এক বড় ভাই ফোন দিয়ে বললো, এই শুনছিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, তোর রেজাল্ট দেখছিস? আমি তোর রেজাল্ট দেখছিস? আমার তো ভয় অবস্থা খারাপ, কিসের রেজাল্ট দেখবো? আমার কালে আল্লাহ কাছে দোয়া করতেছি, আল্লাহ আর 2 দিন পরে রেজাল্ট হলে তো বেটার হয়, ঠিক আছে। এরপরে কষ্ট মষ্ট কইরা এরপরে দোকানে দৌড় গেলাম, আমাদের সময় তো এত হলো ইয়া ছিল না, তাই তো দোকানে যাওয়া কোনো খোঁজ খবর নেই। আবার বড় ভাইরে ফোন দিলাম, ভাই কেমন রেজাল্ট দেবো? বলছে এটা কলা ভবনের রেজাল্ট দিছে, দৌড়ে যাও ওইখানে দেখ। ওই বড় ভাইয়ের এলাকার বড় ভাইরে ফোন দিই, ভাই দেখেন তো রেজাল্ট দিছে নাকি, কি অবস্থা, তাই তো। এরপর এই যে মুহূর্তটা এখন তো তোমাদের বেলায় অনেক বেশি সহজ। তুমি যখন জানবা যে রেজাল্ট হয়েছে, সুন্দরভাবে ওয়েবসাইটে যাবা, যায় যখন সার্চ দিবা, দিয়ে যখন তোমার নাম দেখবা, এর চেয়ে আনন্দের কোনো মানে মুহূর্ত হতে পারে না। হয়তো বা আমাকেই ফোন দিবা, ফোন দিয়ে বলো কি ভাইয়া জানেন আমার মেরিট পজিশন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, ডিইউতে আমি কি ফার্স্ট। নাফিজের কথা বলি এবার, নাফিজের কি হয়েছিল জানো? আমি ক্যাম্পাসে গেছি সার্টিফিকেট উঠানোর জন্য, তো সার্টিফিকেট উঠানোর জন্য আমি ক্যাম্পাসে গেছি, আমার মাথাতেই ছিল না আজকে রেজাল্ট, হঠাৎ করে কি কারণে আমি ভুলে গেছি আমি জানি না। আমি আমি হচ্ছে বাইকে করে আমি ফার্ম গেটে আসতেছি, আসার মধ্যে দেখি অনেকবার ফোন বাজতে আছে, আমার ধরতে ইচ্ছে করতেছে না। এরপরে রাস্তার সাইডে আমি দাঁড় করলাম, দাঁড় করার পর দেখি নাফিসা ফোন দিয়েছে, ফোন দেওয়া বলে ভাই আমার তো রেজাল্ট দিয়েছে। আমি কি অবস্থা তোর? বলছে ভাই আমি ফার্স্ট হয়েছি। আমার তো মনে হচ্ছিল যে ধূপ করে আমি নিজেই পড়ে যাবো। এরপরে সে মন্ত্রী মা 6বার আমার ফোন দিছে, আমি মনে করছি আল্লাহ এটা তো ফার্স্ট হয়েছে, এর আবার কি হয়েছে? ফোন দেওয়া বলে যে আমি ষষ্ঠ হয়েছি। এর চেয়ে আনন্দের কোনো মুহূর্ত হতে পারে না, বিশ্বাস করো, এর চেয়ে কোনো আনন্দের মুহূর্ত হতে পারে না। সাথে সাথে আমি বললাম যে আসো তাড়াতাড়ি কোচিংয়ে আসো, এরপর আমি নিয়ে ইউসিসিতে গেলাম। তো এই যে মুহূর্তগুলো এগুলো আসলে কখনোই ভোলা না। দেখো ও কি বলছিল, ভাই মেরিট পজিশন 1, তার লেখাপড়ায় যেটা হয় সেটাকে আমরা বলি মেরিট পজিশন, তাই তো। এই জন্য লেখা পড়াশোনায় ভালো হলে আমরা বলি মেরিট, আর এর বাইরে কোনো বিষয়ে যদি ভালো হয় সেটাকে আমরা বলি ট্যালেন্ট, রাইট। এই জন্য বলছে দ্য গার্ল ইজ নট গুড অ্যাট স্টারিং, পড়াশোনায় ভালো না বাট সিংস ওয়েল, তার মানে কি পড়াশোনার বাইরে, তো দ্যাটস ওয়াই এই জায়গাতে আমার ট্যালেন্ট বলতেছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার আসেন, আচ্ছা এবার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন, সিংহ বনে বাস করে, রাইট। আমরা যদি বলি সিংহ বনে বাস করে, রাইট, সিংহ বনে বাস করে। আচ্ছা তোমাদের রেজাল্ট হলে জানিও কিন্তু আমাকে, হ্যাঁ তোমরা কেমন রেজাল্ট করতেছো, আমাকে বিশ্বাস করো। আমাকে যদি বলো যে ভাইয়া জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের কথাগুলো একটু চিন্তা করেন। যেমন আজকেও একজন আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি সকাল থেকে রাত পর্যন্ত পড়েন, আপনার বিরক্ত লাগে না? হ্যাঁ আমি তখন বলেছি কি, তোমরা কি মনে করো শুধু টাকার জন্য আমি পড়াই? ব্যাপারটা এরকম না। আমি নর্মালি একটা ছেলে কলা ভবন থেকে লাইব্রেরিতে যেতে সময় লাগে 2 মিনিট, আমার এখনো এই বুড়ো বয়সেও কলা ভবন থেকে লাইব্রেরিতে যেতে মিনিমাম 40 থেকে 50 মিনিট লাগে, এবং আমি এটা অনেক বেশি এনজয় করি। স্টুডেন্টরা দেখা হলে দৌড়ে আসে, ভাই কেমন আছেন ভাই, এটা খাওয়ান বা ওইটা খাওয়ান, আমি এনজয় করি, অনেক অনেক বেশি এনজয় করি, রাইট। তো এটার জন্য আসলে আমি পড়াই। অনেকে বলে যে ভাই সারাদিন পড়ান আপনার ক্লান্তি লাগে না, খারাপ লাগে না? বিশ্বাস করো তুমি যখন ফোন দিয়ে তোমার রেজাল্টটা বলবা যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ হয়েছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছি, এর চেয়ে কোনো সুন্দর মুহূর্ত মানুষের জীবনে আসতে পারে না। আসেন, সিংহ বনে বাস করে, রাইট, সিংহ বনে বাস করে। তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমরা এখানে কি বলতে পারি, সিংহ বনে বাস করে, তাহলে আমরা কি বলবো বলে না, আমরা বলি দ্য লায়ন লিভস ইন আ উড নাকি দ্য ফরেস্ট, রাইট। আমরা জানি কাঠের উড মানে কাঠ, যখন আপনি এ উড বলবেন তখন আমরা বলি বন, রাইট। আরেকটা আমি যদি বলি দ্য ফরেস্ট, এটা মানেও কি বন, রাইট। এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, বলছি সিংহ বনে বাস করে, তার বলছি দ্য লায়ন লিভস ইন এ উড নাকি দ্য ফরেস্ট। এটা আমাদের সারা জীবনের কনফিউশন, রাইট, এটা আমাদের সারা জীবনের আচ্ছা এটা আমাদের সারা জীবনের কনফিউশন, রাইট, সারা জীবনের কনফিউশন। এটা আমরা কিভাবে এটা আমরা রোধ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি চিন্তা করি, বলছে সিংহ বনে বাস করে, দ্য লায়ন লিভস ইন আ উড হবে নাকি দ্য ফরেস্ট হবে? ওকে একটু কমেন্টে একটু জানাবেন। রিয়াদ আহমেদ বলছে ফরেস্ট, জুবাইর খান বলছে এ উড, রাইট। এরপরে মোহাম্মদ সাইমুন ইসলাম বলছে ফরেস্ট, এমডি শাহিন আলম বলছে ইন আ উড। আচ্ছা তার মানে আমি এটুকু ধরে নিচ্ছি তোমার আসলে উড এবং ফরেস্টের মধ্যে আসলে তোমার ডিফারেন্সটা জানা নাই। এই ডিফারেন্সটা একটু সুন্দর করে একটু মনে রাখার চেষ্টা করো ভাইয়া, যাতে তোমার এটা সারা জীবন তোমার কাজে লাগে, রাইট। এটা সারা জীবন তুমি যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারো, ওকে, সারা জীবন তুমি যাতে এটাকে ব্যবহার করতে পারো। দেখো ছোটবেলা থেকে আমরা পড়ি কিন্তু আমাদের কনফিউশন মেটে না। এটা সুন্দর করে দেখো তো দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। দেখো আমরা বলি ছোট যদি বন হয় তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা বলি উড, আর যদি বড় বন হয় সেগুলোর ক্ষেত্রে আমরা বলি ফরেস্ট।
তাই এটা ভালো করে খেয়াল করতে হবে। আমি যদি বলি ছোট বন তাহলে আপনি কি বলবেন উড, আর যদি আপনি বড় বনের কথা বলেন তাহলে আপনি ডেফিনেটলি আপনি সেটাকে কি বলবেন ফরেস্ট। তাহলে এবার আসেন সিংহ একে ছোট বনে থাকবে নাকি বড় বনে থাকবে? বড় বনে থাকবে, দ্যাটস ওয়াই আমি উত্তর নিচ্ছি দ্য ফরেস্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসেন এরপরে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন দেখেন। আচ্ছা এরপরে যদি আমরা বলি মাউন্ট এভারেস্ট বরফে আবৃত, এটা ট্রান্সলেশন করেন তো এটা কি বলবেন? ওকে আমি একটু হেল্প করি আপনাকে, তাই তো? আচ্ছা আমি যদি বলি মাউন্ট এভারেস্ট, তাই তো মাউন্ট এভারেস্ট, আমি যদি বলি মাউন্ট এভারেস্ট আপনার বরফে আবৃত, তাহলে আপনি এটাকে কি বলবেন? মাউন্ট এভারেস্ট বরফে আবৃত। যেমন আমি অনেকখানি সহজ করে দিচ্ছি আপনার জন্য, একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি মাউন্ট এভারেস্ট ইজ কভার্ড উইথ আইস নাকি স্নো, আমরা এটা সবাই জানি মাউন্ট এভারেস্ট ইজ কভার্ড উইথ, আমি আইস বলবো নাকি স্নো বলবো? একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানান তো ভাইয়া আপনি এখানে কোনটা নিতে চাচ্ছেন, আপনি আইস নেবেন নাকি স্নো নেবেন? আমি আবার বলতেছি ভাইয়া আপনি এখানে আইস নেবেন। ওকে আচ্ছা একজন মারুফ আহমেদ অভি বলছে উড তো ভাইয়া কাঠ। হ্যাঁ ভাইয়া উড মানে কাঠ, আর যখন আপনি এ উড বলবেন তখন মিনিংটা চেঞ্জ হয়ে যায়, আর তখন মিনিং আসে বা আমরা বন বলি। শুধু উড বললে কাঠ, যখন আপনি আউট বলবেন তখন সেটাকে আমরা বলি বন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা আসেন আমি যদি বলি মাউন্ট এভারেস্ট ইজ কভার্ড উইথ আইস হবে নাকি স্নো হবে, আমরা এটাকে কোনটা নিতে পারি? ঠিক আছে আমরা কোনটা নিতে পারি একটু সুন্দর করে খেয়াল করবেন। ঠিক আছে আইস নিব নাকি স্নো নিব, এটা ভালো করে খেয়াল করবেন যে ভাই আমরা কোনটা নিব। আচ্ছা 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 সিদ্ধাতুল মুনতাহা বলছে আইস। মোহাম্মদ সাইমুল ইসলাম এই যে যেমন কয়েকদিন আগে এভারেস্ট জয় করে আসলো বাংলাদেশে, তাই না? সে কি বলছে যে আমি যখন এভারেস্টের চূড়ার দিকে উঠতেছিলাম আমি পাশে দেখতেছি অনেক মানুষ মারা যে পড়ে আছে, কিন্তু তাদের লাশগুলো কোনোভাবেই গলতেছে না। কারণটা কি বলছে? ভাইয়া বরফের মধ্যে আছে তাই, এই জন্য অনেক বছর ধরে লাশগুলো পড়ে আছে তারপরে গলে নাই, রাইট? তো ওই যে বরফের কথা বলতেছে মাউন্ট এভারেস্ট বরফে আবৃত, তাহলে আপনি আইস বলবেন নাকি স্নো বলবেন? দেখেন মোটামুটি মারামারি শুরু হয়ে গেছে কমেন্টে যে আসলে কোনটা হবে, রাইট? কোনটা বলা উচিত, তাই তো? আচ্ছা আসেন দেখেন এগুলো কিন্তু আমাদের ক্লাস 6 এর পড়া, এগুলোকে আমরা বলি ডিকশন, আর এগুলো হচ্ছে আমরা বলি ক্লাস 6 এর পড়া। আর সেগুলো আমরা বুড়ো বয়সে পড়ার চেষ্টা করতেছি এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি, রাইট? আসেন একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি স্বাভাবিক বা প্রাকৃতিক যে বরফের কথা আমরা বলি সেটা ক্ষেত্রে আমরা স্নো বলবো, রাইট? সেটা ক্ষেত্রে কি বলবো? স্নো। আর কৃত্রিম বরফের বেলায় আমরা আইস বলবো, কৃত্রিম, রাইট? এটা একটু ভালো করে মনে রাখা লাগবে। তাহলে এভারেস্টের এই যে বরফ, আপনি বরফের কথা বলতেছেন, এটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম? তা আমরা যদি বলি যে ভাই ডেফিনেটলি এটা একটা প্রাকৃতিক বরফ, রাইট? এটা কি বরফ? বলছে ভাই প্রাকৃতিক বরফ। আর আপনি যখন প্রাকৃতিক বরফ বলবেন ডেফিনেটলি তখন আপনি কি বলবেন? স্নো। আর আমরা বলি না এই আইসক্রিম, তাই আইসক্রিমটা কি প্রাকৃতিক? না, আইসক্রিমটা আমরা বলছি ভাই প্রাকৃতিক না, রাইট? তাই আমি যদি বলি এটা হচ্ছে কৃত্রিম, আপনি যে বরফগুলো খান আইসক্রিম খান, তাই তো ওটা কি আমরা বলতেছি ভাই ওটা কৃত্রিম, যেটা আপনার ন্যাচারাল আল্লাহ প্রদত্ত সেটাকে আপনি কি বলবেন? স্নো। দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে মাউন্ট এভারেস্ট ইজ কভার্ড উইথ স্নো, রাইট? আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা বলি পুরুষ বানায় বাড়ি তবে ঘর বানায় নারী, রাইট? এই সেন্টেন্সটা আমার অনেক পছন্দের, একদম 100 এটা ট্রান্সলেশন আপনাদের লিখে দিতে হবে ভাইয়া। এটা আমি কোনোভাবে আমি ধূপ করে একটু স্লাইড দেন পার হতে চাই না, এটা আপনাদেরকে লিখে দিতে হবে। পুরুষ বানায় বাড়ি তবে ঘর বানায় নারী, এটা একটু আপনারা একটু সুন্দর করে খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা আমির হামজা বলছে যে এটা কি লাইভ হচ্ছে? জি ভাইয়া এটা লাইভ হচ্ছে। ওকে আচ্ছা কাউসার শিকদা বলছে আমিও মাঝে মাঝে চিন্তা করি যে ভাইয়া প্রতিদিন এতগুলো ক্লাস নেই কিভাবে। আচ্ছা তোমরা চিন্তা করো আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে যেমন কালকের দিন আগে প্রায় মাথা করে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই না? আধা ঘন্টা আগে ক্লাস অফ করে দিয়ে আবার কিন্তু পরের টাইম কিন্তু ঠিক টাইমে ক্লাস নিছি। এবং আজকেও দেখো রাত 10টার সময়, কটা বাজে এখন? হ্যাঁ 9টা 43। আমাকে প্রায় বলে অনেক ছোট ভাইরা অনেক টিচার ফার্মগেটের তো অধিকাংশ টিচারই আমার অফিসে এসে বসে থাকে, তো তারা আমাকে বলে যে ভাই এখন আপনি লাইভে ঢুকবেন? হ্যাঁ। আপনি এত শক্তি কই পান? আপনি না বুড়া মানুষ। আমি ধরবে না, বুড়া তো মনের দিক দিয়ে তোরা হয়েছিস, আমি বুড়া হব না, অসম্ভব, বুড়া হবই না আমি। আসো কোথায় ছিলাম? পুরুষ বানাই বাড়ি তবে ঘর বানাই নারী, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা ট্রান্সলেশন কি বলবো? ওকে আচ্ছা আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি জুবাইর খান উত্তর করছে যে আচ্ছা ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। জুবাইর দিন দিন তুই বড় হচ্ছিস মনে হচ্ছে, তাই না? আচ্ছা এবার আমরা এটাকে যদি আমরা তুমি যদি এটাকে কমপ্লেক্স ভাবে চিন্তা করো, এটা যদি তুমি প্রভাবের মতো চিন্তা করো তাহলে তুমি বলবা ম্যান মেক্স হোম বাট এ ওম্যান মেক্স হোম, বা এরকম কিছু, তাই তো? আর তুমি যদি গ্রামাটিক্যালি চিন্তা করো তাহলে কিন্তু তুমি শুধু ম্যান বলবা না। প্রভাবের ক্ষেত্রে আমরা কি বলি? আমরা এটা লিখি না, তাই তো? এটা লিখি না,
আমরা বলি ম্যান মেক্স হাউস বাট উইম্যান মেক্স আমরা কি বলি হোম। প্রভাবের ক্ষেত্রে তুমি যদি গ্রামাটিক্যালি চিন্তা করো তাহলে কিন্তু আমার হয় না, রাইট? আমি দুটাই বলে দিচ্ছি এই জন্য তোমাকে। আমি বলছি ম্যানটা হচ্ছে কমন নাউন সেন্টেন্সে একা বসে না, আর্টিকেল নেব সেই জন্য, রাইট? আবার তুমি যদি চিন্তা করো তাহলে আমরা বলি যে উইম্যানটা কি কমন নাউন, তাহলে আপনি আর্টিকেল দেন। কিন্তু আপনি যদি প্রভাব হিসেবে চিন্তা করেন, পুরুষ বানাই বাড়ি তবে ঘর বানাই নারী, প্রভাবের কথা চিন্তা করলে কিন্তু প্রভাবে আর্টিকেলটা দেওয়া নেই। আমি ওই জন্য দুটাই তোমাকে বলে দিলাম। এবার আসেন, আমি যদি বলি ম্যান মেক্স হোম বলবো নাকি হাউস বলবো, বলছি ভাইয়া এটা নিয়ে ড্যাম শিওর মেলা ঝামেলা আছে, রাইট? আবার উইম্যান মেক্স হোম বলবো নাকি হাউস বলবো, এটা নিয়ে ড্যাম ঝামেলা আছে। তার মানে আমাকে হোম এবং হাউস এই দুটার মধ্যে আমাকে একটু চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা। জুবাইর খান, ভাইয়ের লুকিং নাইস এন্ড অ্যাট্রাক্টিভ, ফাউল। জোয়ার আমাদের স্টুডেন্ট, জোয়ার তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, আচ্ছা আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কি বলবো? বলছি ভাইয়া হোম আর হাউসের মধ্যে তো অনেকখানি ডিফারেন্স রে ভাই, অনেকখানি ডিফারেন্স। একটু মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে ভাইয়া আসলে এই জায়গাটাতে কোন ধরনের আমার ঝামেলা আছে। আসেন দেখেন, আমরা বলি কোনো ভবনকে বা বাসস্থানকে, আপনি যদি কোনো ভবন বা বাসস্থানের কথা নির্দেশ করেন, তারপর সে অন্য কাউকে আপনি দেখায় দিবেন, এরকম দেওয়ার ক্ষেত্রে আমরা বলি হাউস। তার মানে আপনার যে বাসস্থান এটা বোঝাতে আমরা কি বলি? হাউস। কাউকে দেখা দিবেন, ওই যে দেখো ভাইয়া ওই যে 10 তলাটা দেখতেছো না, ওইটাই আমার বাড়ি, ওটা ক্ষেত্রে আমরা কি বলি? হাউস। ঠিক আছে, আমরা ওটাকে কি বলি? যে হাউস। তেমন আমরা বলি না হাউজিং সোসাইটি, মুক্তি হাউজিং সোসাইটি, ইংলিশ ভাইয়া হাউজিং সোসাইটি। তার মানে কি আপনি ওই জায়গাটাতে আপনি আপনার বাসস্থান বা ভবন নির্দেশ করতে কাউকে দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কি বলেন? হাউস। বাট আপনার হোম হলো সেইটা যে গৃহ যার উপর নিজের অধিকার থাকে, নিজের কি থাকে? অধিকার থাকে। সেই সাথে সেখানে প্রিয়জনের সাথে বসবাস, ভালোবাসা, প্রাণের টানের বিষয়টি সম্পর্কিত থাকে, সেটাকে আমরা বলি হোম। তার মানে আপনি ইট বালি সিমেন্ট দিয়ে আপনি কি তৈরি করতে পারবেন? একটা হাউস তৈরি করতে পারবেন। কিন্তু মেয়েরা কি করে? ওইখানে মায়া মমতায় ভরিয়ে দেয়। ধরেন আপনি যখন বিয়ে করবেন, আপনার ওয়াইফ, আপনি যখন কলিং বেল চাপ দিবেন, তাই তো দূরে যেয়ে আপনার জন্য গেট খুলে দাঁড়ায় থাকবে, তুমি আসছো, এই যে তারপরে তোমাকে সুন্দর করে তোমাকে কি দিবে? তোলা টোলা আগায় দিবে, তুমি ফ্রেশ হবা, দেন সুন্দর করে তোমাকে খাবার সার্ভ করে দিবে। এই যে মায়ার টান, রাইট? তোমাকে যে বাইরে থেকে দরজা খুলতে খুলতে তুমি ক্লান্ত, তুমি চাও কেউ তোমার জন্য বাইরে থেকে, হ্যাঁ, ভিতর থেকে দরজাটা খুলে দিক, মায়ার টানে, সেটাকে আমরা বলতেছি হোম। তাহলে তুমি ইট সিমেন্ট বালু দিয়ে তুমি কি তৈরি করতে পারো? তুমি হাউস তৈরি করতে পারো। কিন্তু এটা মেয়ে কি তৈরি করতে পারে? সেটাকে হোম তৈরি করতে পারে। এটাই হচ্ছে মূল কথা, রাইট? আমি আশাবাদী তুমি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। ইমরান হাসান রাহাত, ভাবি কি আপনার সাথে এমন করে? আমি সব স্টুডেন্টকে সবসময় বলি আমার কিচ্ছু নাই, আমার একটা সুন্দর বউ আছে। ঠিক আছে, স্টুডেন্টের প্রায় প্রত্যেক দিন আমি বলি আমার কিচ্ছু নাই ভাই, আমি নিঃস্ব, আমি রিক্ত, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার একটা বউ আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। এরপরে সিফাতুল্লাহ সামদানি বলছে, আহা পরনটাই জুড়ে গেল। তুমিও নিয়ত করো যাতে আল্লাহ তোমাকে একটা নেককার বউ দেয়, ঠিক আছে? আর তোমাকে যাতে বাইরে থেকে গেটটা খুলতে না হয়, গেটটা খোলার পরে তোর বউ যাতে তোমাকে ঝাড়ু দিয়ে পিটায়। আসেন, এরপরে খেয়াল করেন, মুক্তি ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। মুক্তি ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। ওকে, আচ্ছা। আচ্ছা, সাজিদ হাসান বলছে আর বললেন না, বাস্তব মনে হইতেছে। আচ্ছা আসেন, আমি যদি বলি যে আমরা বলতেছি মুক্তি ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। মুক্তি ছাড়া কি সম্ভব নয়? স্বাধীনতা সম্ভব নয়। আমরা যদি এই জায়গাটার কথা বলি, মুক্তি আর স্বাধীনতা আমরা যদি গোলায় ফেলি প্রায়, তাই তো? আমরা একটাকে বলি হচ্ছে ফ্রিডম, একটাকে বলি ফ্রিডম, আর একটা আমরা বলি লিবার্টি। এইটা আপনি এমনিতেই পাবেন, নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারে আছে, তাই তো? এরা নিয়ে পোলাপানদের আমার অনেক নীতিবাক্য দিতে হয়। এই জায়গাটার দিকে চিন্তা করেন, আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? যেমন এটাকে আপনাকে যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে মুক্তি বা স্বাধীনতা জিনিসটা কি, একটু সুন্দর করে খেয়াল করবেন। দেখেন আমরা, হ্যাঁ, খুবই সুন্দর জিনিস, একটু সুন্দর করে চিন্তা করো। আমরা যদি এরকম বলি, দেখো, আমরা যদি এটাকে এরকম বলি, উইদাউট লিবার্টি বা ফ্রিডম, আমি বললাম উইদাউট লিবার্টি বা ফ্রিডম, এটা তো তোমরা চুজ করবা যে কোনটা নিবা। উইদাউট লিবার্টি বা ফ্রিডম তার মানে কি? মুক্তি ছাড়া, মুক্তি ছাড়া, উইদাউট লিবার্টি বা ফ্রিডম স্বাধীনতা সম্ভব নয়। লিবার্টি বা ফ্রিডম ইজ নট পসিবল, ইজ নট পসিবল। অ্যাজ উইদাউট লিবার্টি বা ফ্রিডম ইজ নট পসিবল। আমি কোনটা নিব, এই জায়গাটাতে আমরা একটু ভালো করে খেয়াল করি। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে দ্রুত জানানোর চেষ্টা করো যে ভাই লিবার্টি নাকি ফ্রিডম, লিবার্টি নাকি ফ্রিডম, লিবার্টি নাকি ফ্রিডম, আমি কোনটা নিব, রাইট? আমি লিবার্টি নিব নাকি আমি ফ্রিডম নিব? একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবো যে ভাই দুটার মধ্যে আমি কোনটা নিব, দুটার মধ্যে আমি কোনটা নিব। ঠিক আছে, আচ্ছা। এরপরে রিয়াদ আহমেদ বলছে উইদাউট ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স ইম্পসিবল, রাইট? আচ্ছা, এরপরে নাজবুল হাসান বলছে আপনার কি ইংরেজি কোনো কোর্স আছে কিনা? বলছে হ্যাঁ, আমাদের অফলাইনে আল্লাহর রহমতে ফার্মগেটে অফলাইনে সবাই মিলে যা পড়াই, আমি মনে হয় আমি সেটাই পড়াই।
ফার্মগেটে অফলাইনে। আমি আবার বলতেছি অফলাইনে, কারণ আমি ফার্মগেটে পড়াচ্ছি প্রায় 13 বছরের অধিক সময় ধরে। আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 11-12 সেশন, রাইট। অফলাইনে সবাই মিলে আল্লাহর রহমতে যা পড়াই, আমি আল্লাহর রহমতে ওটাই পড়াই। আর প্রতি বছর 1 থেকে 10-এর মধ্যে আমার সেভাল স্টুডেন্ট থাকে, 1 থেকে 10-এর মধ্যে। এবং গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নাফিস আমার স্টুডেন্ট। ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, বা ইউসিসিতে গেলে দেখবা যে ইউসিসিতে যে প্রোমো ভিডিওগুলো আছে নাফিসের সাথে, সবগুলোতে যেটা নামটা পাবো সেটা হচ্ছে মোহাইমিনুল ভাইয়া, সেটাই হচ্ছে ইংলিশ ভাইয়া, রাইট। আর তুমি যদি ষষ্ঠের ভিডিওগুলো দেখো, সবগুলো দেখবা আমার। এবং এর শুধু এবছর না, তার আগের বছর সেকেন্ড আমার স্টুডেন্ট ছিল, তার আগের বছর সেকেন্ড আমার স্টুডেন্ট ছিল, তার আগের বছরের প্রথম আমার স্টুডেন্ট ছিল। তো এটা আমার আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাকে দেয়, তাই হয়। আমার আসলে আই হ্যাভ নো, আইনস্টাইনের মতো আমি বলতে চাই, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট, আই এম প্যাশনেটলি কিউরিয়াস। তবে হ্যাঁ, অনলাইনে কিন্তু এবার আমি প্রথম, এই জন্য তোমরা এরকমটা দেখতে পাচ্ছ, এত ফ্রি ক্লাস পাচ্ছ, রাইট। আচ্ছা, অনলাইনে আমি প্রথম, দ্যাটস ওয়াই আমি অনলাইনটাকে একটু জাগানোর চেষ্টা করতেছি। আমি আমার সেবাটা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি, যে আসলে এটা বোঝাতে চাচ্ছি যে আমার স্টুডেন্ট কেন প্রতি বছর টপ করে এবং আমার স্টুডেন্টগুলো কেন এত ভালো করা সম্ভব হয়। আমার অনলাইন কোর্স ফি আমার পেজে নক দিলে পাবেন, ইংলিশ ভাইয়া পেজে, ঠিক আছে। এটাতে নক দিলে আপনি পাবেন। আমাদের কোর্স ফি মাত্র 1000 টাকা, যেটা আমাদের আগে আমরা সেল করেছি 2000 টাকায়। সেটা হচ্ছে অনলাইনে শুধুমাত্র 50% ডিসকাউন্ট। অফলাইনে আমরা আপাতত কোনো ভর্তি নিচ্ছি না, অফলাইনে ভর্তি ক্লোজ। অফলাইনে আমাদের ব্যাচ নেওয়ার মতো আমাদের আর পজিশনে আমরা নাই, অফলাইন ভর্তি টোটালটাই ক্লোজ করা হয়েছে। অফলাইনে ভর্তি বন্ধ, অনলাইনটা আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি। 2000 টাকার কোর্স আমরা 1000 টাকায় আমরা এনরোল করাচ্ছি এখন। তুমি যদি চাও তুমি নিতে পারো, ওকে। আমি এটুকু বলতে পারি, গোটা বাংলাদেশের মধ্যে এটুকু আস্থা নিয়ে তুমি ভর্তি হতে পারো। যদি বাংলাদেশে 5টা মানুষ তোমাকে ভালো সার্ভিস দেয়, হয়তো বা আল্লাহ আমার মাধ্যমে তোমাকে সেই সার্ভিসটা দিতে পারে। এটা তোমার একান্ত ইচ্ছা, তুমি চাইলে নিতে পারো, না নিলে কোনো সমস্যা নেই ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, আসো এবার এই জায়গার দিকে আমরা যদি বলি, মুক্তি ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। আমি যদি বলি উইদাউট লিবার্টি বা ফ্রিডম, লিবার্টি বা ফ্রিডম ইজ নট পসিবল, আমরা কোনটা নিব এই জায়গার দিকে একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন, আমরা বলি কারো অধীনতা থেকে বের হয়ে মুক্ত হওয়ার ক্ষেত্রে, অধীনতা থেকে বের হয়ে মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা বলি লিবার্টি, রাইট। আর এরপরে ইচ্ছা মতো সব করতে পারার স্বাধীনতাকে আমরা বলি ফ্রিডম। আমরা কি বলি? ফ্রিডম। যেমন আপনি যদি 1971-এর কথা চিন্তা করেন, পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা যেটা পেয়েছি ওটাকে আমরা বলি লিবার্টি। তার মানে পাকিস্তানিদের অধীনে আমরা ছিলাম, ওই অধীনে থেকে বের হওয়াকে আমরা বলি লিবার্টি, রাইট। আমরা কি বলি? লিবার্টি। আর এরপরে যখন যা ইচ্ছা আমি তাই করতে পারি, সেটা স্বাধীনতাকে আমরা বলি ফ্রিডম। যেমন আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আমার হল ছিল এফ রহমান হল। হলে যখন আপনি থাকবেন দেখবেন সারা রাত আপনি ইচ্ছা মতো আপনি বের হতে পারতেছেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছেন। এর চেয়ে আসলে সুন্দর জিনিসই হতে পারে না। আমরা রাতের বেলা প্রায় পলাশিতে খেতে যেতাম 3টা বা 4টার দিকে, যে দেখবেন যে ওইখানে বিশাল এক আনন্দ উৎসব, এক সাইডে মানুষ গলাচ্ছে, গান গাচ্ছে, আরেক পাশে বন্ধুরা গল্প করতেছে, অনেকে পড়াশোনা করে ক্লান্ত এসে নাস্তা করে আবার পড়তে বসবে। এত সুন্দর স্মৃতি কখনো হতে পারে না। আপনি যদি আমাকে বলেন ভাইয়া আপনার এত বছরের জীবনে সবচেয়ে আপনার প্রিয় জায়গা কোনটা, আমি ডেফিনেটলি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শুধু আমাকে শেখায়নি, আমাকে শুধু পড়ায়নি, আমাকে অনেক কিছু আমাকে জীবনে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমি এটার কথা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার বন্ধুরা আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে, যতখানি আমাকে ক্লাসরুম শিখাইছে। একবার ঈদের পরে আমরা যেহেতু অনেক দিন ধরে কোচে ক্লাস নিই, ঈদ আমাদের ওইভাবে করা হয় না, ঈদের পর দিনই ঢাকায় চলে আসতে হইতো। একবার এক বড় ভাইকে জিজ্ঞেস করছি, ভাই আমি ঈদের সবার পরে যাই, সবার আগে আসি, এরপরও আমি দেখি যে আপনি সব সময় হলেই থাকেন, বাড়ি আপনার বাবা মা কেউ নাই ভাই? ভাইটা কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলতেছে, বড় ভাইটা কুড়িগ্রামে ছিল, চুপ করে থেকে বলতেছে, দেখো আমার বাড়ি না অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে কুড়িগ্রামে, আমি যদি বাসে চড়ে যাই আসি প্রায় 2000 টাকার মতো খরচ হবে, বাট এই টাকাটা যদি আমি আমার পরিবারকে দিতে পারি তাদের ঈদটা অনেক ভালো কাটবে। এটা এই ভাই আমাকে শিখাইছে যে যে তুমি তোমার প্যারেন্টসকে আসলে কিভাবে ভালোবাসা উচিত। হ্যাঁ, আমার বন্ধু একবার, আমার রুমমেট একবার ঈদের সময় বলতেছে, বন্ধু কিছু টাকা দিস তো আমাকে। কেন, তুই না ঈদে অনেক বাজার করলি সবার জন্য, তোর কাছে টাকা নাই? বন্ধু যে টাকাগুলো ছিল খরচ হয়ে গেছে। আমি বলছি না, তোকে বলতে হবে, তুই এতগুলো টাকা টিউশনি বেতন পাইলি, তুই কি করলি? আমি কেন তোকে টাকা হালাত দেবো? তো বলতেছে, বন্ধু আমার তো বোন আছে, মা বাবা আছে, তাদের জন্য আসলে কিছু কাপড় চোপড় কিনছে, আমার বাড়ি যাওয়া লাগবে, আমার কাছে টাকা নেই। তখন আমি জিজ্ঞেস করছি, তুই কিছু কিনছিস? চুপ করে আছে। আমার বন্ধুরা শিখাইছে যে নিজের চাইতে পরিবার বড়। এটা আমাকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো আমাকে শিখাইতে পারে নাই।
একটা মানুষ যে তার পরিবারকে কতখানি ভালোবাসতে পারে এটা তোমাকে ইউনিভার্সিটি শিখাবে ভাই, বিশ্বাস করো। তোমার পরিবারকে তোমাকে ফিল করা শিখাবে, এটা আমাকে ক্লাসরুম শিখাইতে পারেনি। আসলে একটু ভালো করে খেয়াল করো, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে ভাই। তুমিও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু সিট দাঁড়াতে। হ্যাঁ, ভালো করে পড়ো, ভালো মানুষ আগে হইতে হবে ভাই। এই জন্য তোমাকে ভালো করে পড়া উচিত, যাতে তুমি তোমার পরিবারকে তুমি হ্যাপি রাখতে পারো, তোমার আশেপাশের সব মানুষকে নিয়ে যাতে আনন্দ করতে পারো। ঈদে অন্তত তোমার মাকে একটা নতুন শাড়ি দিয়ে জড়ায় ধরে বলতে পারো যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। এটার জন্য পড়তে হবে, এটার জন্য স্যাক্রিফাইস করতে হবে, প্রচন্ড পরিমাণে পড়তে হবে মনে হয়। তা আমি যদি বলি কারো অধীনতা থেকে বের হওয়াকে আমরা বলি লিবার্টি। এরপরে যখন যা ইচ্ছা তাই করার ক্ষেত্রে আমরা বলি ফ্রিডম। তার মানে মুক্তি ছাড়া, তার মানে কি উইদাউট লিবার্টি যা ইচ্ছা তাই করা সম্ভব না, দ্যাটস ওয়াই আমরা বলছি ফ্রিডম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। আমার একটু রিকোয়েস্ট থাকবে, যত সম্ভব চেষ্টা করবো ভাই প্রচন্ড মানে পরিশ্রম করার জন্য। রাত জেগে পরিশ্রম করো, হয়তো বা এই দিনটা তোমার জীবনে আরেকবার ফিরে আসবে না। এই সময়টাকে তুমি চাইলেও আর কাজে লাগাতে পারবো না। বারবার কারোর জীবনে সুযোগটা আসে না, তোমার কাছে সেই সুযোগটা আছে। দেখো, অনেক মানুষ আছে যারা পড়তে চায় কিন্তু তাদের কাছে রিসোর্স নাই, তুমি সেই রিসোর্সগুলো পাচ্ছ। গভীর রাত পর্যন্ত পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়া। বলছে আল্লাহ তোমার কোন হলে তোমার ভাত লেখা আছে সেটাকে আমরা রিজিক বলি। যেমন আমার রিজিকে লেখা ছিল আমি এফ রহমান হলে ভাত খাবো, আমি খেয়েছি। তোমার রিজিকে যে হলে ভাত লেখা থাকবে তুমি সেই ভাতটাই খাবো ময়না। দুটা মাধ্যমে, দুটা জিনিসের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে পরিশ্রম। তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার যদি সামর্থ্য থাকে তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমাকে পড়াশোনার মনোযোগটা বাড়িয়ে দাও, আমি যাতে অনেক ভালো কিছু করতে পারি। আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার ভাগ্যের পরিবর্তন ঘটায় দাও। আল্লাহর কাছে দোয়া করতেও না জানতে হয়, দোয়া করা শিখতেও হয়। তুমি আল্লাহর কাছে দোয়া করলা যে আল্লাহ আমাকে অনেক ভালো একটা চাকরি দাও, দু হাতে টাকা থাকবে, চারিপাশে মেয়ে থাকবে। আল্লাহ তোমাকে বাসের কন্ডাক্টর বানায় দিল, মহিলা বাসের কন্ডাক্টর, চারিপাশে অনেক মেয়ে, হাতে টাকা নিয়ে বসে আসো। দোয়া করাটাও পারফেক্টলি জানতে হয়। আল্লাহর কাছে এইভাবে দোয়া করবা যে আল্লাহ আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি, আমি যদি ভালো একটা জব পেতে পারি, আল্লাহ আমি যদি ডিসি হই, আল্লাহ আমি সারা জেলার মানুষকে ভালো রাখতে চাই, আল্লাহ সৎভাবে জীবনযাপন করতে চাই, আল্লাহ আমার মাধ্যমে যাতে সমাজের উপকার হয়, দেশের উপকার হয়। এইভাবে আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করো আর চোখের পানি ফেলো। আর সবসময় মনে রেখো, তোমার জীবনে যদি কোনো পীর থাকে সেটা হচ্ছে বাবা মা। বাবা মাকে কখনো কষ্ট দিও না। মা যদি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে তোমার জন্য, তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। মাকে একটু সবসময় বলবা যে মা বেশি করে দোয়া করো যাতে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি। মা একটু দোয়া করো যাতে একটা স্বপ্নের ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি। এই শুভকামনায় সবাই মাকে ভালোবেসো, নিজেকে ভালোবেসো, বেশি বেশি নামাজ কালাম পড়ো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।